হ্যাঁ, তোমরা সবাই চলে আসো। আর গ্রুপে বলে দাও যে ক্লাস শুরু হয়েছে। গ্রুপে বলো যে ক্লাস শুরু হয়েছে। তোমরা বাকিরা কই? সবাই কোথায়? আজকে কি ক্লাস তোরা জানিস না? সবাই আসো, ক্লাস শুরু হয়েছে। যে যার মতো করে চলে চলে আসো। আর যারা আসছিস তারা বাকিদেরকে একটু ডাক দে। সবাই আসো। বাকিদেরকে একটু ডাক দে। সকালে ক্লাস আজকে তোরা জানিস না নাকি?
আচ্ছা দেখো, আমরা দর্পণে, তো দর্পণে বিম্ব, হ্যাঁ, কোন একটা লক্ষ্যবস্তু, কোন একটা লক্ষ্যবস্তু থেকে নির্গত আলো বা আগত আলো প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে বলে মনে হয়, সেটাই হচ্ছে বিম্ব। হ্যাঁ, কোন, আমরা বিম্ব কোন লক্ষ্যবস্তু থেকে আগত আলোর আলো প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, দেখো মিলিত হলে সেটা হচ্ছে বাস্তব বিম্ব, যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে আসতেছে বলে মনে হয়, হচ্ছে বলে মনে হয়, তাকে বিম্ব বলে, বিম্ব বা ইমেজ। তো আমরা দর্পণের ক্ষেত্রে আমরা বিম্ব কিভাবে আঁকবো? দর্পণের ক্ষেত্রে বিম্ব আঁকতে যদিও দেয় না, গোলীয় দর্পণ, সমতল দর্পণের ক্ষেত্রে দেয় না আর কি, সমতল দর্পণ যেটা আমরা ব্যবহার করি দর্পণ, সমতল দর্পণের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে একটা সূত্র দিয়ে সবকিছু করব, সেটা হচ্ছে আই ইকুয়াল টু আর, অর্থাৎ প্রতিফলন কোণ ইকুয়াল টু আপতন কোণ। এটা আমি ভাই দেখাইছিলাম গত ক্লাসে, যে প্রতিফলন কোণ এবং 90 কোণ, সরি, আপতন কোণ সবসময় উলম্বের সাথে হিসাব করা হয়, অভিলম্বের সাথে হিসাব করা হয়, অভিলম্ব, অভিলম্বের সাথে। এটা আই, তাহলে এটা সমান সমান হবে আর, বুঝতে পারছি? যদি কোনো, যদি কোনো একটা আলো সোজা অবিলম্ব বরাবর পরে, তাহলে অবিলম্বের সাথেও কত কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি, তাহলে সে ব্যাক করার সময় কোন দিকে যাবে? সে ব্যাক করার সময় অবিলম্ব বরাবরই যাবে, এটা ভাই বলছি। মানে সোজা একটা আলো পড়লে সেটা সোজা সোজা ফেরত যাবে, অবিলম্ব বরাবর আলো পড়লে অবিলম্ব বরাবর ফেরত যাবে। এটা ভাই দেখাইছিলাম। এই লিখা লিখা হয়ে গেলে ভাইকে জানো, লিখা হয়ে গেলে ভাইকে জানো। হ্যাঁ কারিব, ওয়ালাইকুম আসসালাম। লিখা হয়ে গেলে ভাইকে বল, জানাইস। লেখা হয়ে গেলে ভাইকে জানাও। সূর্য এবং কারিব লেখা হয়ে গেলে ভাইকে জানা।
লেখা হয়েছে, লেখা হলে ডান বলো। বিম্বের কথা বলছি, কোন লক্ষ্যবস্তু থেকে আগত আলো প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে বিম্ব বলে। তো একটু লেখা হয়ে গেলে ভাইকে জানো। তো আমি বলছি বিম্ব দর্পণের ক্ষেত্রে আমরা বিম্ব আঁকবো কিভাবে, সেটা হচ্ছে একটা সূত্র, মেইন একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এই সূত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক, মানে সবগুলো চিত্র ও সমতল দর্পণের ক্ষেত্রে যে চিত্রগুলো আঁকতে বলবে আমরা এঁকে ফেলতে পারবো। হ্যাঁ তুর্য, আলোক রশ্মি যদি নিজেদের মধ্যে ক্রস না করে, মানে কি আপতিত রশ্মির কথা বলছিস না প্রতিফলিত রশ্মি? আপতিত রশ্মি হোক এবং প্রতিফলিত রশ্মি হোক, নিজেদের মধ্যে ক্রস না করলেও বিম্ব দেখা যাবে। মিলিত হবে না কিন্তু বিম্ব দেখাবে। কেমনে? পেছনের দিকে বাড়াইলে, পেছনের দিকে বাড়াইলে কোনো না কোনো বিন্দুতে মিলিত হবেই, হবেই। যদি না পরস্পর সমান্তরাল হয়, এটা আলাদা ব্যাপার। পরস্পর সমান্তরাল হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরস্পর সমান্তরাল হয় না। বুঝতে পারছো? কারণ তুমি তো আলো এক জায়গায় পড়তেছে না, আলো বিভিন্ন জায়গায় পড়তেছে, সো কোন করে পড়বে? কোন করে পড়লেই সেটা কোন করে প্রতিফলিত হবে। আর কোন করে প্রতিফলিত হইলে সেটা যদি বাস্তবে মিলিতও না হয়, পেছনের দিকে বাড়াইলে ঠিকই মনে হবে কোথাও না কোথাও কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখো। তো অবতল দর্পণ সমতল দর্পণের ক্ষেত্রে বা আয়নার ক্ষেত্রে আমি গত ক্লাসে বিম্বের কিছু বৈশিষ্ট্য বলছিলাম, খেয়াল করো। এটা হচ্ছে একটা সমতল দর্পণ। এইখানে ধরো, এখানে একটা লক্ষ্যবস্তু দাঁড়ায় আছে। তো এইখান থেকে একটা আলো পড়ছে, তাহলে খেয়াল করো এইখান থেকে যদি আলো পড়ে সেটা এই পথে ব্যাক করবে। এইখান থেকে একটা আলো পড়ছে, তাহলে সেটা এই পথে ব্যাক করবে, যেহেতু অবিলম্বে সোজা। এরপর এইখান থেকে একটা আলো এদিকে পড়ছে ধরলাম, এইখান থেকে একটা আলো এদিকে পড়ছে। যদি আলো একটা এদিকে পড়ে, খেয়াল করো, যদি আলো এইখানে পড়ে, ওহো, যাই হোক, যদি আলো এখানে পড়ে, আমি যদি এখানে একটা অভিলম্ব আঁকি, এখানে যদি অভিলম্ব আঁকা হয়, অভিলম্ব আঁকা হয়, তাহলে এটা যে কোণে আছে আলোটা সেই কোণে ব্যাক করবে, আলোটা সেই কোণে ব্যাক করবে। এই আলোটা এই কোণে ব্যাক করবে, অর্থাৎ প্রতিফলন কোণ এবং আপতন কোণ হিসেব করে আমি আলোটা মেপে নিতে পারবো। এরপর যদি একটা আলো এইখান থেকে, এই পা থেকে এখানে পড়ে, মানে বিভিন্ন আলো তো পড়বে, আমি জাস্ট দুই তিনটা আলো দিয়েই, যেহেতু পা আর মাথার বিম্ব যদি দেখে যাই, তাহলে বাকি বিন্দুগুলোর বিম্ব মাঝেই হবে, এদের মাঝেই হবে। এই জন্য শীর্ষবিন্দু আর হচ্ছে পাদবিন্দু নিয়ে কাজ করা হয়। এখানে থেকে যদি একটা আলো পড়ে, তাহলে সেই আলোটা আমি যদি চিন্তা করি, এখানে একটা অভিলম্ব আঁকি, এই যে এটা অভিলম্ব, অভিলম্বের সাথে যে কোণে আছে সেই কোণে ব্যাক করবে, সেই কোণে ব্যাক করবে। এখন দেখো, এই দুটা আলো মিলিত হবে না সহজে। আবার এই যে ব্যাক করছে, এই যে ব্যাক করছে, এরাও মিলিত হবে না, এগুলা মিলিত হচ্ছে না। তাহলে আমি যদি এগুলোকে পেছন দিকে বাড়াই, এই যে পেছন দিকে যদি বাড়াই, তাহলে খেয়াল করো, এই যে এই রেখাটাকে যদি পেছন দিকে বাড়াই, এটাকে যদি পেছন দিকে বাড়াই, তাহলে এইখানে মিলিত হচ্ছে। দেখো, এই দুইটা রেখার প্রতিফলিত রশ্মি মাথা থেকে যে রেখাটা আসছে, সেই দুইটার প্রতিফলিত রশ্মি পেছন দিকে মিলিত হয় এই বিন্দুতে, মনে হবে যে এই বিন্দু থেকে আসছে। তোমার চোখটা এখানে, তোমার মনে হবে এই বিন্দু থেকে আসছে। সেম ভাবে এই যে এই রেখাটা পেছন দিকে যদি বাড়াই এবং এই যে রেখাটা পেছন দিকে বাড়াই, তাহলে মনে হবে এখান থেকে আসতেছে। ঠিক আছে? তাহলে যদি এরকম হয়, তাহলে আমি বিম্বটা কোথায় দেখতে পাচ্ছি? এইখানে, বিম্বটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো দেখা যায় কি অ্যাকচুয়ালি,
যেটা দেখা যায় সেটা হচ্ছে, তো এখান থেকে কয়েকটা জিনিস খেয়াল করো। এই যে দর্পণ থেকে বিম্বের যে দূরত্ব, এটা হচ্ছে বিম্বের দূরত্ব, আর দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা যদি তুমি পারফেক্টলি আঁকো, স্কেল দিয়ে যদি আঁকো বসে, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। আয়নার ক্ষেত্রে এই দর্পণ থেকেও যত সামনে, লক্ষ্যবস্তু যত সামনে, ঠিক ততটুকু পেছনে কে তৈরি হয়? এই বিম্ব তৈরি হয়। অর্থাৎ ভাইয়া বলছিলাম 1 নম্বর হচ্ছে ইউ ইকুয়াল টু ভি হবে। বিম্ব ও দর্পণ থেকে বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। দর্পণ থেকে বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। দূরত্ব সমান। দর্পণ বলতে সমতল দর্পণ, আয়না থেকে, আয়না। এরপর 2 নম্বর হচ্ছে, খেয়াল করো, এটা বাস্তবে মিলিত হচ্ছে না। অর্থাৎ মিলিত হচ্ছে না, আমাদের মনে হচ্ছে যে পেছন থেকে আসতেছে। তাহলে এরকম যদি মনে হয়, তাহলে সেটা হচ্ছে অবাস্তব বিম্ব তৈরি হয়, অবাস্তব বিম্ব। 3, দেখো এটা সোজা, সোজা। 4 হচ্ছে, এই বিম্ব এবং লক্ষ্যবস্তু সবসময় সমান দৈর্ঘ্যের হবে। সমান বিম্ব ও লক্ষ্যবস্তু সমান দৈর্ঘ্যের। গতকাল বলছি, আজকে যেটা চিত্র এঁকে দেখাইলাম, বিম্ব ও লক্ষ্যবস্তু সমান দৈর্ঘ্যের হবে। ঠিক আছে, এগুলো একটু লিখে নাও, লিখে ভাইকে জানো। লেখা হয়ে গেলে জানো, আঁকবা আঁকা লেখা হয়ে গেলে জানো। খেয়াল করো, আমি আরেকবার বলতেছি। এই যে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা হচ্ছে ও প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম। ও থেকে রশ্মি এই এম বিন্দুতে পড়ে আবার এই পথে ফেরত যায়। আরেকটা রশ্মি এই এন বিন্দুতে পড়ে সেটা এই পথে ফেরত যায়। এই রশ্মিটা এ বি পথে পড়ে আবার সে এই পথেই ফেরত যায়, যেহেতু সোজা পড়ছে। এই রশ্মিটা ধরলাম সি পথে পড়ে এই পথে ফেরত যায়। বুঝতে পারছো? সো ব্যাপারগুলো একটু খেয়াল করবা। দেন আবার আমি যখন পেছন দিকে মিলিত করি, এই যে শীর্ষ থেকে যে বিন্দুগুলা, যে রশ্মিগুলো আপতিত হচ্ছে, সেগুলো যদি প্রতিফলনের পর পেছন দিয়ে আমি টানি, দেখবা পেছনে একটা বিন্দু থেকে আসতে বলে মনে হবে, সেটা হচ্ছে শীর্ষের বিম্ব। আর উম, পাদ পাদবিন্দু থেকে যে রশ্মিগুলো আমি আপতিত করছি, সেগুলো যদি পেছন দিকে মিলাই প্রতিফলনের পর, দেখবা দেখা যাচ্ছে এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই জন্য এটা হচ্ছে ওই ও বিন্দুর বিম্ব ও প্রাইম। তাহলে ও এ প্রাইম হচ্ছে আমাদের লক্ষ্য, ও প্রাইম এ প্রাইম হচ্ছে লক্ষ্যবস্তু। বুঝতে পারছো? মাঝখানের গুলা নি নাই কেন? কারণ হচ্ছে তুমি মাথা এবং পায়ের বিম্ব পেয়ে গেলে, বাকিগুলো মাঝখানে এর মাঝেই থাকবে। লিখে ফেলো, এঁকে ফেলো, এরপর ভাইয়া কেউ জানো। লেখা হইলে ভাইয়া কে জানো?
লিখা হয়েছে, লিখা হইলে জানো। আচ্ছা দেখো, এরপর মনে রাখবা যে একটা একটা বিম্ব দেখার জন্য, একটা বিম্ব, এটা খেয়াল রাখো, একটি পূর্ণ দৈর্ঘ্য, একটি পূর্ণ দৈর্ঘ্য বিম্ব দেখার জন্য আয়না দৈর্ঘ্য ন্যূনতম অর্ধেক হতে হবে। এটা তোমরা মেবি জানো, ন্যূনতম অর্ধেক হতে হবে, অর্ধেক হতে হবে। অর্ধেকের চেয়ে কম হলে তুমি পুরো বিম্বটা দেখবা না। তোমাদের বাসায় যদি তোমার দৈর্ঘ্যের অর্ধেক সাইজের কোনো আয়না থাকে, তাহলে তুমি ওই আয়নাতে তোমার নিজেকে পুরোপুরি দেখবা। যদি অর্ধেকের কম হয়, বেশি দেখবা না, অর্ধেকের বেশি হলে দেখবা, কম হলে দেখবা না। ধরি আমি যদি বলি 5 মিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব, পূর্ণ দৈর্ঘ্য বিম্ব দেখতে গেলে, বিম্ব দেখতে হলে ন্যূনতম আয়নার দৈর্ঘ্য ন্যূনতম কত হতে হবে, ন্যূনতম কত হতে হবে, লিখো, লিখে এরপরে এটার অ্যান্সার দাও, কত হতে হবে। হ্যাঁ, তুর্য 2.5। আচ্ছা, তুর্য 6 চ্যাপ্টার বলতে কোনটা, যেটা শুরু করছে এটা? 6। শুরুই তো করলাম তুর্য, শুরুই তো করলাম আলোর প্রতিফলন। তাহলে তো বস্তুর উপর তাপীয় প্রভাব শুরু করতে হবে, ওভাবে হইলে যখন শুরু করছি তখন বলতা। আলোর প্রতিফলন শেষ করতেই তো অনেক টাইম লাগবে। 6 চ্যাপ্টার তো হচ্ছে বস্তুর উপর তাপীয় অবস্থা, এটা ভাইয়াকে বললে ভাইয়া ওটা শুরু করতে পারতাম। দেখো তাহলে 5 মিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুর পূর্ণবিম্ব দেখতে হলে আয়নার
দৈর্ঘ্য ন্যূনতম কত হতে হবে? আয়নার দৈর্ঘ্য ন্যূনতম 2.5 মিটার হতে হবে। 2.5 মিটার থেকে বেশি হলে সমস্যা নেই, 2.5 মিটার থেকে বেশি হলে সমস্যা নেই। অর্থাৎ আমি যদি সুন্দর করে লিখি তাহলে আয়নার দৈর্ঘ্য কম বেশি মানে বেশি হইতে পারবে অর্ধেক থেকে, কিন্তু অর্ধেকের কম হইতে পারবে না যদি পূর্ণ দৈর্ঘ্য দেখতে যাই। এমনি বিম্ব দেখতে হলে যে কোনো সাইজের হইতে পারবে, কিন্তু পূর্ণ দৈর্ঘ্য পুরো বিম্ব দেখতে গেলে এটা করতে হবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা। এখানে ক্যালাইডোস্কোপ নামে একটা ব্যাপার আছে, ক্যালাইডোস্কোপ। তুমি যদি এরকম তিনটা কাঁচ, একটা এভাবে, একটা ওই সাইডে এই যে এরকম করে, ওইদিকে একটা কাঁচ লাগাইলা, ঠিক আছে? দেন নিচে একটা লাগাইলা, নিচে নিচে একটা দিলা, এই নিচে একটা দিলা, এইভাবে একটা কাঁচ দিয়ে, এভাবে একটা কাঁচ দিয়ে, এভাবে একটা কাঁচ দিয়ে তুমি যদি একটা বাক্স করতে পারো ত্রিভুজাকৃতি, অর্থাৎ তিনটা কাঁচ, একটা নিচে একটা এদিকে একটা এদিকে, মানে ঘরের মতো করে তিনটা কাঁচ দিয়ে এভাবে একটা বাক্স তৈরি করে এই পাশে, এই পাশে কি করবা, একটা রঙিন কাগজ দিবা, রঙিন কাগজ, রঙিন কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে লাগাই দিবা। আর এই বাক্সটা এই তিনটা কাঁচ আঠা দিয়ে লাগাই দিবা যেন কোনোভাবে নিশ্ছিদ্র হয় মোটামুটি। এখানে একটা রঙিন পেপার রাখবা, রঙিন পেপার রাখার পর এই রঙিন পেপারের এখানে তুমি কিছু পুঁথি, কাঁচের টুকরো, এগুলো যদি এটার উপর ছড়াই দিতে পারো, দেন ওই পাশ থেকে যদি তুমি দেখো আলো নিয়ে, তাহলে তোমার কাছে এটা খুব সুন্দর একটা নকশা, এখানে মনে হবে খুব সুন্দর একটা নকশা করছে, খুব সুন্দর। তো এই ব্যাপারটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। এমনি তুমি পুঁথি আর এগুলো যদি তুমি এমনিতে একটা রঙিন কাগজের উপর ছড়ায় দাও, দেখতে বিশ্রী সুন্দর লাগবে না। বাট এইখানে এভাবে করে নিয়ে এই কাগজের সাথে যদি পুঁথি টুথি এগুলো লাগায় রাখতে পারো, তাহলে ওই পাশ থেকে দেখলে তোমার কাছে মনে হবে খুবই সুন্দর একটা নকশা হয়েছে। তো এই যে সিস্টেমে এই পুরো ব্যবস্থাটাকে বলে ক্যালাইডোস্কোপ। তো ছেলে পেলে বা যদি এমনি দেখতে চাও যে আলোর একটা ম্যাজিক দেখতে চাও, তাহলে এটা করতে পারো, বাসায় ক্যালাইডোস্কোপটা করতে পারো, বানাইতে পারো। বেশি কঠিন কিছু না, তিনটা কাঁচের টুকরো নিয়ে লম্বা সাইজের এই ত্রিভুজাকৃতি করে বানায় লাগাই দিবা, লাগাই দিয়ে এই পাশে একটা রঙিন কাগজ লাগাই দিবা, গাম দিয়ে, দেন পুঁথি টুথি এগুলো যদি এখানে রাখো, এভাবে দেখো, তাহলে দেখবা একটা নকশা, খুব সুন্দর একটা নকশা তৈরি হয়েছে। এটাকে বলে ক্যালাইডোস্কোপ। কেন এটা হয়? কারণ বিভিন্ন কাঁচ থেকে, এই কাঁচ, চারপাশের কাঁচ থেকে আলোর যে প্রতিফলন গুলো হয় সেগুলোর কারণেই এটা তোমার কাছে মনে হবে খুবই সুন্দর একটা নকশা। আর যদি তুমি চোখে লাগিয়ে এই বাক্সটাকে ঘুরাইতে থাকো, তাহলে দেখবে যে নকশাটাও ঘুরতেছে সুন্দর করে, কারণ আলোর প্রতিফলনটা ওইভাবে হচ্ছে। হ্যাঁ তুর্য, এই চ্যাপ্টারটা শুরু করার আগে ভাইয়াকে যদি সাজেস্ট করতি, তাহলে ভাইয়া আলোর প্রতিফলন প্রথম দিন যখন পড়াচ্ছিলাম আলোর প্রতিফলন না পড়ে বস্তুর উপর তাপের প্রভাব পড়াইতাম, ঠিক আছে? তো যেহেতু আসলে শুরু করে ফেলেছি, তাহলে একটু ঝামেলা অন্য একটা টপিক ধরা। তবুও তোমরা সবাই মিলে যদি গ্রুপে বলো, তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে আলোর প্রতিফলনটা অফ রেখে বস্তুর উপর চাপের প্রভাব পড়াবো, এটা যদি সবাই চায়। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করব, যদি সবাই বলে তাহলে নেক্সট ক্লাসে এক ক্লাসে মোটামুটি যতটুকু দেখানো যায় সেটা দেখাই দিব তোমার জন্য। আচ্ছা দেখো, এবার আমরা গোলীয় দর্পণ বলে একটা ব্যাপার আছে, গোলীয় দর্পণ। দর্পণ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তাহলে তাকে গোলীয় দর্পণ বলে, গোলীয় দর্পণ বলে।
গোলীয় দর্পণ বলে। তো গোলীয় দর্পণ দু প্রকার। গোলীয় দর্পণ দু ধরনের, যথা এক অবতল দর্পণ, দুই উত্তল দর্পণ। দেখো উত্তল দর্পণ মানে, দেখো উদ 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 বা উপর, উপরের তল, হ্যাঁ, উপরের তল। কোন একটা গোলকের উপরের তলটা যখন দর্পণ হিসেবে কাজ করবে তখন উত্তল, আর অব মানে নিচে, ভেতরে বা নিচে, নিচে বা ভেতরের তল। কিরকম খেয়াল করো, এই যে গোলক, এটা একটা গোলকের অংশ, এই যে এটা এটা একটা গোলকের অংশ, আমি কেটে নিছি, কেটে নেওয়ার পর এটার বাইরে যদি প্যারা লাগাই বা সিলভারিং বা প্রলেপ লাগাই, তাহলে এটার এই অংশটা, এই ভিতরের অংশটা তল হিসেবে, পৃষ্ঠ হিসেবে কাজ করবে, দর্পণ হিসেবে কাজ করবে। তখন এটাকে বলবো অবতল দর্পণ। আর উত্তল দর্পণ হইলে সেটা হচ্ছে উপরের পৃষ্ঠটা, এই যে আমি ভেতরের দিকে প্রলেপ লাগাইছি, তাহলে উপরের পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করবে, এই জন্য এটা হচ্ছে উত্তল দর্পণ। সো একটু লিখে নাও, বাকিগুলো ভাই দেখাচ্ছি, এটা একটু লিখে নাও। লেখা হইলে জানাবা। লেখা হইলে জানাও। আচ্ছা, তো দর্পণের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমি গোলীয় দর্পণ, অবতল দর্পণ নিয়ে যদি বলি ফার্স্টে, এখানে কিছু ব্যাপার, কিছু অংশ, কিছু টার্মস আছে। সেটা হচ্ছে এক, ফার্স্ট অফ অল খেয়াল করো, বক্রতার কেন্দ্র। আমি যদি ফার্স্টে বলি, এক নম্বর জিনিস হচ্ছে বক্রতার কেন্দ্র। তো দর্পণটি যে গোলকের অংশ, মানে যে গোলকের, এটা দুজনের ক্ষেত্রে, যে গোলকের অংশ, এটা যে কোনো দুইটা দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্র হচ্ছে দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের
কেন্দ্রকে ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। যেমন ধরো এটা একটা মানে বৃত্ত আঁকবা, তোমরা তার গোলক আঁকতে পারবে না, 3D না গোলক। বৃত্ত আঁকলে এই বৃত্তের যে কেন্দ্রটা, এটাকে যদি তুমি দর্পণ বানাও, এটাকে যদি তুমি দর্পণ বানাও, অবতল দর্পণ বা উত্তল দর্পণ, তাহলে এই যে কেন্দ্রটা এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, সি, বক্রতার কেন্দ্র। বুঝতে পারছো? এরপর আসতেছি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ, আচ্ছা আপাতত বক্রতার কেন্দ্রটা লিখে নাও, বক্রতার কেন্দ্র লিখে নাও। এটা হচ্ছে অবতল দর্পণ হইলে সেটাও সেম অবতল। যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকি, তাও উত্তল দর্পণটাও সেম, কোন একটা গোলকের অংশ। উত্তল দর্পণে খালি প্যারাটা মানে দর্পণটা হচ্ছে উপরের পৃষ্ঠ, এই দর্পণটা উপরের পৃষ্ঠ, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। সি হচ্ছে বক্রতার কেন্দ্র, হ্যাঁ। এই লিখে নাও, লিখা হয়ে গেলে ভাইকে জানো। বক্রতার কেন্দ্র লিখা হয়ে গেলে ভাইকে জানো যে দর্পণটি যে গোলকের অংশ, ওই গোলকের কেন্দ্রকে দর্পণের বক্রতার কেন্দ্র বলে। সি হচ্ছে বক্রতার কেন্দ্র। আচ্ছা সাদমান, ইংরেজি পড়তেছিস? এরপর দেখো দর্পণ, এরপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এরপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি? দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। লিখে ফেললে বা জিনিসটা যদি লিখে ফেলো তাড়াতাড়ি, তাহলে তোমরা আমাকে ডান বলে দিবা তাড়াতাড়ি। এই যে এটা বক্রতার ব্যাসার্ধ আর, এটা বক্রতার ব্যাসার্ধ আর, আর এই যে লেন্থটা সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। প্রত্যেকটাতে দুটো করে চিত্র এঁকে নিবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। একটা জিনিস খেয়াল করো, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে খেয়াল করো, দর্পণ হচ্ছে এইদিকে এবং বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এইদিকে, এটা হচ্ছে বাস্তব। এই জন্য অবতল দর্পণের ক্ষেত্রে আর হচ্ছে পজিটিভ। আর খেয়াল করো উত্তল দর্পণের ক্ষেত্রে আমার বিম্ব হচ্ছে এইদিকে, এটা হচ্ছে দর্পণ এইদিকে, কিন্তু এই পাশে কিন্তু ব্যাসার্ধটা নাই, ব্যাসার্ধটা ভিতরে, যেটা যেটাতে আলো আসতেছে না, আলো আসতেছে এদিক থেকে, আলো এদিক থেকে যাচ্ছে না। এই জন্য যেহেতু আলো এদিক থেকে আসতেছে না, যেদিক থেকে আলো আসে না, সেটা সেই দূরত্বটাকে আমরা সবসময় নেগেটিভ বলি। অর্থাৎ উত্তল দর্পণের জন্য আর, আর হবে নেগেটিভ, বক্রতার ব্যাসার্ধের মানটা হবে নেগেটিভ, কারণ এটা হচ্ছে অবাস্তব দূরত্ব। লিখে নাও।
ওকে, এরপর হচ্ছে মেরু। মেরু, মেরু কি? আচ্ছা, দর্পণের, এই যে দর্পণের সবচেয়ে নিচের দিকের বিন্দুটা, মাঝের বিন্দুটা, এটা হচ্ছে মেরু। এম, এটা হচ্ছে মেরু। এখানে এম হচ্ছে মেরু। এরপর প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটা? এই যে মেরু এবং বক্রতার কেন্দ্র যোগ করলে যে, এটা হচ্ছে অবতল দর্পণ, যে অক্ষটা পাই, সিএম সরল রেখাটা, সিএম সরল রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। যদি আমি উত্তল দর্পণ করি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এম, এটা হচ্ছে সি, সেই ক্ষেত্রে সিএমটা এদিকে বাড়াই দিব, সিএম বরাবর রেখাটা এদিকে বাড়াবো, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ। বুঝতে পারছি, আলটিমেটলি সিএম সংযোগ রেখাটাই প্রধান অক্ষ। তো এই জিনিসগুলো আমাদের জানবে যদি গোলীয় দর্পণ, উপরিতল দর্পণ, উত্তল দর্পণ নিয়ে আমরা ভালো মতো পড়াশোনা করতে চাই, এই টার্মস গুলা জানতে হবে। তো আজকে এই টার্মস গুলা জানাই দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বিম্ব কিভাবে আঁকতে হয় অবতল এই দর্পণের ক্ষেত্রে, তারপর সূত্র দিয়ে কিভাবে আমরা অঙ্কগুলা করব, কিছু অঙ্ক আছে, এরপর হচ্ছে বিবর্ধন, বিবর্ধনের ব্যাপারগুলো দেখবো। তারপর আমরা কিভাবে অবতল দর্পণ, কিভাবে উত্তল দর্পণ চিনবো, সমতল দর্পণ চিনবো, এই ব্যাপারগুলো ভাই নেক্সট ক্লাসে আমাদের, যদি নেক্সট ক্লাসে যাই, এটা নেক্সট ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে। আর না হয় যদি আজকে আমি বলবো, যদি বস্তুর উপর তাপের প্রভাব শুরু করতে হয় সেটা শুরু করে, এটা পরে আবার শেষ করবো। লেখা হয়েছে? আচ্ছা, তো আজকের দিনের মেইন টপিকটা হচ্ছে প্রধান ফোকাস, এই দর্পণের প্রধান ফোকাস। দেখো, প্রধান ফোকাস, প্রধান ফোকাস কি? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে প্রতি আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণ, অবতল দর্পণে মিলিত হয়, বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত মানে আসছে, হচ্ছে বলে মনে হয়, এটা হয় হচ্ছে উত্তল দর্পণে। তাকে দর্পণের প্রধান ফোকাস বলে, দর্পণের প্রধান ফোকাস বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নাও ভাই, চিত্র এঁকে বুঝাইতেছি, আপাতত সংজ্ঞাটা লিখে নাও। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তাকে দর্পণের প্রধান ফোকাস বলে। লিখা হইলে ভাইকে জানাবা, দেন বা চিত্র এঁকে দেখাবো।
আচ্ছা দেখো, একটু খেয়াল করো, অবতল দর্পণ যদি হয়, এই যে ধরলাম এটা বৃত্তটা এরকম, এখানে হচ্ছে কেন্দ্রটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার প্রধান অক্ষ সিএম, এই প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি পড়ে, খেয়াল করো, আলোকরশ্মি দর্পণে পড়লে সেই দর্পণের অভিলম্বের সাথে এখানে যদি প্রতিফলনের পর দেখা যাচ্ছে এই বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে ধরলাম এখানে আলো পড়ছে, প্রতিফলনের পর দেখা যাচ্ছে এই বিন্দু দিয়ে যাবে, সমান্তরাল আলোকরশ্মি যেভাবেই পড়ুক না কেন, সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যেভাবেই পড়ুক, সেটা প্রতিফলনের পর অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে এই বিন্দুটাকে আমরা প্রধান ফোকাস বলতেছি, এই বিন্দুটাকে আমরা প্রধান ফোকাস বলতেছি, এই যে এই দিকে যাবে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, যে প্রধান প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, বাস্তবে মিলিত হচ্ছে। হ্যাঁ, আর উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে খেয়াল করো, দর্পণটা হচ্ছে এরকম, আমার এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে এটা, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি পড়লে সেটা এমন ভাবে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে, যেন খেয়াল করো, এমন ভাবে প্রতিফলিত হবে যেন এই যে এই বিন্দুটা থেকে আসছে বলে মনে হবে। এই যে সমান্তরালে আলোকরশ্মি পড়লে সেটা এমন ভাবে প্রতিফলিত হবে যেন এই প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে, আসছে বলে মনে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। খেয়াল করে দেখা গেছে এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, পর্যন্ত দূরত্ব, দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, ফোকাস দূরত্ব বলে। বুঝছো? এইটুকু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এই ফোকাস দূরত্ব, আর ফোকাস দূরত্বটা সবসময় হচ্ছে, ফোকাস দূরত্ব হচ্ছে এফ ইকুয়াল টু আর বাই টু, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা পজিটিভ, যেহেতু আর পজিটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। কেন? এটা বাস্তব না, এটা মনে হচ্ছে এই প্রধান অক্ষের এই বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই দূরত্বটা বাস্তবে পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা অবাস্তব, এই জন্য মাইনাস। লিখে নাও, ছবিগুলো এঁকে নাও এবং লিখে নাও। বুঝছি কি? সো আজকের মতো এখানেই, আই থিঙ্ক এইটুকু পর্যন্ত ভালো মতো পড়বা। নেক্সট ক্লাসে আমি হয় এটা যদি পড়াই এটা শেষ করে দিব, আর যদি এটা না পড়াই তাহলে হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব পড়াবো, ঠিক আছে? তো ওইটা এক ক্লাসে যতটুকু পারা যায় কভার করব, বাট তোমরা ওই দিন নেক্সট ক্লাসে থাকবা। আজকের মতো তোমরা এক দুজন ক্লাস করলে আসলে ক্লাস নেওয়াটা টাফ, না আমি ক্লাস সেই ক্লাসে নিতে ইচ্ছে করে না আর কি, দেখা যাচ্ছে তোমাদের
হয়তো আমার ক্লাস পছন্দ হচ্ছে না এরকম মনে হবে, ঠিক আছে? সো তোমরা উপস্থিত না থাকলে নেক্সট দিন ক্লাস নেওয়াটা টাফ হবে আমার জন্য। সো ক্লাসে উপস্থিত থাকবা। আজকের মতো এখানে টাটা।